আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকের পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠান নিয়ে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখবেন 020355155788, এই নাম্বারে ফোন করে সরাসরি আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, সাইলাম বা যে কোনো ল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো সরাসরি আপনারা ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারকে করতে পারেন। তিনি আপনাদের সবসময় স্যার যেটি বলে থাকেন, যেহেতু আপনাদের পুরো সিনারিও স্যারের সামনে থাকে না, তিনি আপনাদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পান তার উপরে ভিত্তি করে একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন। আমরা আপডেট নিয়ে আলোচনা করছিলাম, আমাদের অনেক দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফোন করেছেন। আশা করি তারা একটি দিক নির্দেশনা পেয়েছেন, বা আপনাদের যাদের সেই সংক্রান্ত প্রশ্ন আছে আশা করি আপনারা সেগুলো শুনে আবার কালকে অনুষ্ঠানটি আপনারা রিপিটও দেখতে পারবেন, সেখান থেকে জেনে আপনারা উপকৃত হবেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম অ্যাসাইলাম নিয়ে। আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি, অনেকেই জানতে চান। তো স্যার আলোচনা করছিলেন একজন লয়ারের কি ভূমিকা, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমার স্যারের কাছে প্রশ্ন থাকবে যে একজন যিনি অ্যাসাইলাম প্রার্থী, তার পারফরমেন্স কীরকম হবে বা তার ভূমিকা কতটুকু একটি অ্যাসাইলাম কেসকে সাকসেসফুল করতে হলে, সেটা নিয়ে যদি একটু বলতেন স্যার। জি, এর আগে আমি যে আমাদের যে পজিশন ব্যাপারে যে ভাই ফোন করেছিলেন টেনেন্সি ব্যাপারে, আমি তাকে আবারও বলছি যে আপনার ঘর, আপনি ঘর পাওয়ার আপনার অধিকার আছে, আপনি নোটিশ সার্ভ করতে পারবেন, দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু আপনাকে গ্যাস সেফটি সার্টিফিকেটটা অবশ্যই আপনি নিশ্চয়ই এর মধ্যে তাদের হাতে দিয়েছেন, আপনি সেটা সার্ভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি পজিশনও আপনি পাবেন, কিন্তু ওই 10 মান্থসের এটা যদি ট্যালেন্ট তুলে যে আপনার গ্যাস সেফটি সার্টিফিকেট ছিল না, সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তবে সেটা পজিশনের ক্ষেত্রে সমস্যা না হলেও আপনার জন্য হয়তো রেগুলেটরি সমস্যা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপরেও আপনার জেনুইনলি যদি ঘর দরকার হয়, আমরা যেটা করার সেটা করবেন, সেটা কোনো সমস্যা নেই। সেই জন্য আপনি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে আপনি করতে পারেন। আর আমি অ্যাসাইলামের ব্যাপারে যে কথা বলছিলাম, অ্যাসাইলামে প্রিপারেশনের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ করি। সেটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল যখন কোনো একটা ক্লায়েন্টকে আমরা কনসাল্ট করি, তখন তার আসল ফিয়ার অফ পারসিকিউশন কি, রিজন ফর দ্য অ্যাসাইলাম কেন, হোয়াট ইজ দ্য কনভেনশন রিজন, সেটাকে আমরা বিভিন্নভাবে অ্যানালাইজ করার চেষ্টা করি। করার পরে আমরা তারকে অ্যাডভাইস করি যে সে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে কি পারবে না, করলে কি হবে, তার কেসের মেরিট কতদূর। দেন আমরা তার যখন অ্যাসাইলামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, আমরা রেজিস্ট্রেশনও সেখানে একটা ইন্টারভিউ আছে, সেটার জন্য অ্যাডভাইস দরকার হয়। কারণ অনেক সময় দেখা যায় রেজিস্ট্রেশনে গিয়ে অনেক সময় অনেকে উল্টাপাল্টা কথা বলে ফেলে, সেটা পরে চেঞ্জ করা যায় না। আবার করলেও আবার সেটাকেও যদি কেউ ভুল করে থাকে, সেটাকে রেকটিফিকেশন করার জন্য অনেক কিছু করতে হয়। তারপরে ইন্টারভিউ স্টেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ক্রুশিয়াল একটা স্টেজ, যেটাতে আপনাকে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। এরপর হচ্ছে যদি রিফিউজ করে দেন, সেখানে তখন চলে যায় নেক্সট স্টেপ, সেটা একেবারে ফ্রেশ আপিলের জন্য। দেন আপিলের প্রিপারেশন, ফাইট করা, নিজের কেসটাকে এস্টাবলিশ করার জন্য কোর্টকে কনভিন্স করা, সব কিছুতে কিন্তু লয়ার ফাইট করছে। এবং থ্রু অল দিস থিংস একজন লয়ার তার এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস দিয়ে আরও 10-20টা কেস, 100টা কেস সে করেছে, ওইটার অভিজ্ঞতার আলোকে, যদিও এক একটা কেসের সিনারিও কিন্তু এক এক রকম, তার কাছে লটা যারা আছে, তার কাছে পড়াশোনা আছে, সে কেস ল সম্পর্কে জানে, এই ধরনের সিমিলার কেসগুলোতে কোথায় কী হচ্ছে তার খবর আছে। এই সব কিছু মিলিয়ে ওই এক্সপার্টিস দিয়ে সে যদি দরকার হয় এটা এক্সপার্ট রিপোর্ট ইত্যাদি দিয়ে সাপোর্ট করে হোক, যে করে হোক, তার চেষ্টা থাকবে এই কেসটাকে উইন করানো। এটা হচ্ছে একজন লয়ারের চেষ্টা, এবং মেক শিওর করা যেন সেখানে একজন ভালোভাবে যেন ওনার কেসের পক্ষে কথা বলার লোক থাকে, হয় যিনি কেস প্রিপারেশন করছেন তিনি যেতে পারেন, তিনি যেতে না পারলে আরেকজন লয়ারকে পাঠাবেন, সেটা যারা কোয়ালিফাইড লয়ার তারা যাবেন, গিয়ে তারা সেখানে কেসটাকে ফাইট করবেন। এইটা হচ্ছে একজন লয়ারের ফাংশন, যেটা হয়তো বাইরে থেকে অনেকে অনুধাবন করে না, কিন্তু আজকে এই প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ।
আমাদের দর্শকদের কাছে আরও একটি প্রশ্ন আছে যে অ্যাসাইলাম হিয়ারিং যদি হয় সেই হিয়ারিংয়ে তার পক্ষে তৃতীয় কোনো ব্যক্তি উনি সেখানে গিয়ে থার্ড পার্টির মাধ্যমে মানে থার্ড পার্টি গিয়ে কোনো স্টেটমেন্ট বা উনি উইটনেস হিসেবে যেতে পারবেন কিনা, তার সপক্ষে কিছু বলতে পারবেন কিনা এবং সেটা কতটুকু গুরুত্বপূর্ণ? অফকোর্স সেটা পারবে, তবে তার আগে আমি এটাও বলে রাখি, যখন আমি বললাম যে কি লয়ারের অনেক দায়িত্ব আছে, লয়ার অনেক কিছু করতে পারে, লয়ারকে খুব আর্টিস্টিক ওয়েতে লয়ারকে কাজ করতে হয়, বাট লয়ার্স আর নট সাপোজ টু ম্যানুফ্যাকচার দ্য ফ্যাক্টস ফর ইউ, দে ক্যানট ট্রেন দ্য উইটনেসেস। এটা কিন্তু আমাদের একটা এথিক্যাল ইস্যু। কিন্তু লয়ারকে মেক শিওর করতে হয় যে তার ক্লায়েন্টের কেসটাকে সে প্রেজেন্ট করতে পারছে কিনা ঠিকভাবে। কিন্তু এই ক্ষেত্রে লয়ারের যেমন একটা গুরুত্বপূর্ণ রোল আছে, ক্লায়েন্ট যিনি অ্যাপ্লিকেন্ট ক্লেইমেন্ট তারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। কারণ উনি যদি ইন্টারভিউ এবং কোর্টে কথা বলতে না পারেন, উনি ওনার নিজের ভাষায় বলবেন কোনো অসুবিধা নাই, ইন্টারপ্রেটার দিয়েও বলবেন কোনো অসুবিধা নেই, কিন্তু উনি যদি ওনার কথায় প্যাচ লাগিয়ে ফেলেন, কথা অসামঞ্জস্য বলে ফেলেন, তাহলে এখানে বিরাট একটা ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আসে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, তাহলে কিন্তু তার কেসটা সফল হতে পারবে না। কাজে এখানে শুধুমাত্র লয়ারের উপর সব কিছু ডিপেন্ড করে না, অ্যাপ্লিকেন্টের অনেক বড় ভূমিকা আছে। হেভিং সেড দ্যাট, এখানে অবশ্যই যখন একটা হিয়ারিং হবে, এই হিয়ারিংয়ের শুনানিতে সাপোর্ট করার জন্য আপনি আপনার সাপোর্টিংয়ে বন্ধুবান্ধব, আপনার অন্য যারা সহযোদ্ধা সাপোর্টিং কাউকে নিতে পারেন। এখন কয়জন নেবেন সেটা লয়ারের সাথে কথা বলে আপনি ঠিক করতে হবে। একটা কেস তো এক এক রকম, কোনো কেসে এটা হয়তো দরকার না হইতে পারে, ইস্যুটা ছোটোখাটো দরকার না হতে পারে, কোনো কেসে হয়তো না, দেখা যাচ্ছে আসলে এই বন্ধুবান্ধব যারা এই পথে তারা পেয়েছে, একইভাবে যারা অ্যাসাইলাম পেয়ে গেছে তাদের সাক্ষী দরকার থাকতে পারে, কিংবা তারা কেন সাপোর্টিং কোনো কথাবার্তা বলতে পারে, তারা ওই পথে না পেলেও তারা তার সম্পর্কে জানে, তার বিশ্বাসযোগ্যতা কেসের, অথবা আরও কিছু ইনফরমেশন দিতে পারে, অবশ্যই তারা সাক্ষ্যগুলো দিতে পারে। তবে আমরা যে এটা চেষ্টা করি যে এরকম একাধিক সাক্ষ্য দিতে গিয়ে আবার কোনো কোনো সময় হিতে বিপরীত হয়, কেন? তখন নিজেদের মধ্যে ইনকনসিস্টেন্ট এভিডেন্স দেওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, রিস্ক থাকে, যে আপনি কি বললেন সেটা তো আপনার বন্ধু শুনছে না, পরে এসে আপনার বন্ধু কিন্তু কথা বলছে, উনি কি বলছেন সেটা অন্যরা শুনছে না, তারা এসে আবার পরে কথা বলছে। এই যে কয়জন বলে গেল তাদের সাথে যদি পরবর্তীদের সাথে যদি এখানে গন্ডগোল লাগে যায়, কথার কোনো পার্থক্য হয়ে যায়, তাহলে কিন্তু ওইটা দিয়ে, এবং ওইটা যদি খুব সিগনিফিক্যান্ট হয়, তাহলে ওইটা দিয়ে দেখা যাবে আপনার কেসটা জাজে ডিসমিস করে দিল, এবং হোম অফিস তার সাবমিশনে ওই জায়গাটাকে অ্যাটাক করলো যে এটা ইনকনসিস্টেন্ট এভিডেন্স এবং এটা কমপ্লিটলি ইগনোর করো, অথবা এটাকে কমপ্লিটলি প্লেস নো হোয়াইট অ্যাট অল অর লিটল হোয়াইট, এইভাবে তারা সাবমিশন দিয়ে তারা চেষ্টা করতে পারে কেসটাকে ড্যামেজ করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শকরা আরেকটু বিষয় নিয়ে প্রশ্ন রেখেছেন, সেটা হচ্ছে এক্সপার্ট রিপোর্ট। তারা জানতে চেয়েছেন যে আসলে এক্সপার্ট রিপোর্টটা একটি অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে বা একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এর ভূমিকা কতটুকু, বা কে এই এক্সপার্ট, কারা দিবেন, এবং এটার গুরুত্বটা কতখানি, যদি একটু আলোচনা করতেন। যে কোনো কিছুতেই দেখুন এক্সপার্টের ভূমিকা সব কিছুতেই। পার্সোনাল ইনজুরি কেস, সেখানে আমরা কি করি, আমরা এক্সপার্টের রিপোর্ট আনি। কোনো একটা অ্যাক্সিডেন্ট কেস হলো, সেখানে যারা ডক্টর যারা ট্রিটমেন্ট দেয় তাদের রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট ডক্টরদের রিপোর্ট, এক্সপার্টদের রিপোর্ট, যারা অ্যাসেস করে যে তার কত ক্ষতি হয়েছে, কোথায় কোথায় শারীরিকভাবে কী আঘাত হয়েছে, এটা তো ডক্টরও বলতে পারবে। এখন লয়ার যদি ডক্টর হয়ও, লয়ার সেটা বলার জন্য তার রাইট থাকবে না, সেটা বলতে হবে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে দিয়ে। এটা হচ্ছে এক্সপার্ট এভিডেন্স। অর্থাৎ এখানে ফর এক্সাম্পল একজনের তার ডিপ্রেশনে ভুগছে, তার মানসিকভাবে তার সমস্যা আছে, সেক্ষেত্রে তাকে তো সেই সাইকিয়াট্রিক কনসালটেন্ট, সাইকিয়াট্রিক ডক্টর, মেন্টাল হেলথের ডক্টর অথবা নার্স, অথবা তাদের যে যে ইগুলো আছে যারা বিভিন্নভাবে যে ট্রিটমেন্টগুলি করে এক্সপার্ট, তাদের রিপোর্ট সেখানে কাজে লাগবে। জিপিও হতে পারে, স্পেশাল মানে মেডিকেল রিপোর্ট জিপি থেকে আসতে পারে, সেটা একটা গুরুত্ব আছে। এই জন্য একজন সাইকোলজিস্টও একটা রিপোর্ট দিতে পারে, বিভিন্নভাবে সেগুলো আসতে পারে। অ্যাসাইলামের ক্ষেত্রে,
হিউম্যান রাইটসের ক্ষেত্রে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কেউ এটা এস্টাবলিশ করতে চায় যে তাকে যে টর্চার করা হয়েছে অথবা আঘাত করা হয়েছে কিংবা আঘাতে যে ভয় পাচ্ছে এটা আসলে এটা সাবস্টেন্সিয়েট করা হয়েছে তার মেন্টাল বর্তমান কন্ডিশন দিয়ে, দেখা হয়েছে তার সিমটম দিয়ে, অথবা তার আঘাত হয়েছে তার বডিটা চেক করে তারা বললো যে না এখানে আঘাতের চিহ্ন আছে, সে যে কথা বলছে এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এক্সপার্ট এইসব কথাগুলি বলে। এক্সপার্ট এভিডেন্স যেমন আমাদের রোহিঙ্গা যে কেসগুলো আছে, বাংলাদেশ থেকে তো বেশিরভাগ আসে, এসে রোহিঙ্গা কেস করেছে। তো তারা কি রোহিঙ্গা ভাষায় কথা বলতে পারে কিনা, তারা আসলে রোহিঙ্গা কিনা, ভাষা বলতে না পারলো তারা আসলে রোহিঙ্গা এথনিসিটি থেকে আসছে কিনা, এইসব পরীক্ষা নিরীক্ষা কে করবে? এটা তো তখন এক্সপার্টদের হেল্প বড় দরকার। কারণ কোর্টও অনেক সময় বুঝবে না, হোম অফিসও বুঝবে না, লয়ার এটা বুঝবে না, তাহলে এটা কে বুঝবে? বোঝাবে কে যে এই লোকটা আসলেই যে রোহিঙ্গা এথনিক মাইনরিটি সেই গোত্র থেকে আসছে? একটা এক্সপার্ট রিপোর্ট দিয়ে সেটাকে স্টাবলিশ করতে পারে। তবে এক্সপার্ট রিপোর্ট দিলেই যে সেটাই গ্রহণযোগ্য হবে চূড়ান্তভাবে 100%, এটা কিন্তু না। এটা হতে পারে, না হতে পারে। কোনো কোনো জাজে একটা এক্সপার্ট রিপোর্টকে 100% গুরুত্ব দেবে, কোনো কোনো জাজে কিন্তু এটাকে 80% গুরুত্ব দেবে, কোনো কোনো জাজে 10% গুরুত্ব দেবে। আবার সেখানে যদি এক্সপার্টের যদি কোনো ভুল থাকে কিংবা সামঞ্জস্যহীন কোনো কিছু থাকে তাহলে সেটাকে নীল দিতে পারে, কোনো ক্রেডিট দেবে না। কাজে এক্সপার্ট রিপোর্ট হলেই যে আপনার কেস হয়ে যাবে এমন কোনো কথা নেই। এক্সপার্ট মানে রিপোর্টটা দরকার কেসের উপর ভিত্তি করে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, তো অনুষ্ঠান শেষ করার আগে যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে বলার কিছু নেই, আমি আগেই বলেছি যে সবসময় প্রপার লিগ্যাল অ্যাডভাইস নিয়ে কাজ করার জন্য। আমি আবারও বলবো যে আপনারা সবাই প্রপার লিগ্যাল অ্যাডভাইস নিয়ে কাজ করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।